যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে যেতে হবে, পরবর্তী সরকার আসলে তুলবে মুলবে এগুলো না, তোমাকে তুলে যেতে হবে। এবং তুমি যদি এই মুহূর্তে যদি নাও পারো আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে, ইলেকশন যদি করতেও তুমি পারো, সেটাও তুমি 12 তারিখের পরে তুমি 12 ঘন্টা আর থাকতে পারো, তুমি সাথে দিয়ে দিতে হবে। আপনাদের দ্বিতীয় স্বাধীনতা 71-এর পর 2025-এর দ্বিতীয় স্বাধীনতার জন্য আমি অপেক্ষা করছি। সেই স্বাধীনতা আমি খুব সামনে দেখতে পাচ্ছি, একেবারে সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গত বছরের 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি থেকে ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন। মিস্টার খান স্পষ্ট ভাষায় বলেছেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই রায় মোটেই টেকসই নয়। প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা পারো করতে হবে, আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল রেখে দেবে। যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবে, তারপরে 18 তারিখে হরতাল দেবে। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, কিন্তু ভাঙা নয়। তাদের সাংগঠনিক নেটওয়ার্ক, কর্মী এবং সমর্থকরা এখনো দেশে সক্রিয়। তারা ভোটে নেই, কিন্তু রাজপথে নামার ক্ষমতা রাখে। সরকারের জন্য এটি এক বড় মাথা ব্যথা। 18ই জানুয়ারি থেকে আসলে কি হবে দেশে? গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ রিপোর্টে একটি তারিখ বারবার উঠে আসছে, 18ই জানুয়ারি। তাদের আশঙ্কা এই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত অংশ রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, এবার শেখ হাসিনার পাশে দাঁড়ালো লন্ডনের আইনজীবীরা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই যে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে তারা যে হাসিনার বিচার করলো, এই বিচার কোনো মতেই সুষ্ঠু হতে পারে না, এটা সম্পূর্ণ অবৈধ ছিল এবং হাসিনার নামে পর্যাপ্ত পরিমাণ তারা এভিডেন্সও কালেক্ট করতে পারেনি। আবার এদিক থেকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। তারা 18 জানুয়ারির পরেই মাঠে নামছে এবং সরাসরি শেখ হাসিনা এটাই ঘোষণা করে দিয়েছে। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া এক সুরে কথা বলছে। তারা চায় বাংলাদেশের নির্বাচন ইনক্লুসিভ হোক, অর্থাৎ সব বড় রাজনৈতিক শক্তি যেন কোনো না কোনোভাবে নির্বাচনের ভেতরে থাকে। এই দাবির কেন্দ্রে আছে নিষিদ্ধ আওয়ামী লীগ। পশ্চিমা দেশগুলো মনে করে আওয়ামী লীগের এখনো একটি বড় ভোট ব্যাংক আছে, যার সংখ্যা আনুমানিক 30 থেকে 35%। এই ভোটাররা যদি ভোট দিতে না পারে তাহলে নতুন সরকার আন্তর্জাতিকভাবে দুর্বল হয়ে পড়বে এবং বিদেশি কূটনৈতিক মহল বলতে পারবে এই সরকার দেশের সব মানুষের প্রতিনিধিত্ব করে না। এই কারণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাম্প্রতিক মার্কিন সফর এত গুরুত্বপূর্ণ ছিল। ওয়াশিংটনে তাকে মূলত বোঝাতে হয়েছে বাংলাদেশ কিভাবে একটি বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেবে। কিন্তু বিভিন্ন কূটনৈতিক সূত্র বলছে যুক্তরাষ্ট্র এখনো পুরোপুরি সন্তুষ্ট নয়। এখানেই সরকারের প্রথম বড় সমস্যা। আওয়ামী লীগকে ফেরালে ভেতরে ঝামেলা, আর না ফেরালে বাইরের চাপ। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ভেঙে পড়ল কেন? ডক্টর ইউনূস সরকার শুরুতে ভেবেছিল দক্ষিণ আফ্রিকার আদলে একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে বড় রাজনৈতিক সমাধান আনা যাবে। পরিকল্পনাটা ছিল আওয়ামী লীগ তাদের আগের শাসনের ভুল স্বীকার করবে, ক্ষমা চাইবে, তারপর ধীরে ধীরে রাজনীতিতে ফেরার রাস্তা খুলবে। কিন্তু আওয়ামী লীগ এই শর্ত মানতে রাজি হয়নি। তারা বলেছে তারা কোনো অপরাধ স্বীকার করবে না, আর সরকারও পিছু হটেনি। ফলে তৈরি হয়েছে সবচেয়ে বিপজ্জনক অবস্থা। আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, কিন্তু ভাঙা নয়। তাদের সাংগঠনিক নেটওয়ার্ক, কর্মী এবং সমর্থকরা এখনো দেশে সক্রিয়। তারা ভোটে নেই, কিন্তু রাজপথে নামার ক্ষমতা রাখে। সরকারের জন্য এটি এক বড় মাথা ব্যথা। 18ই জানুয়ারি থেকে আসলে কি হবে দেশে? গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ রিপোর্টে একটি তারিখ বারবার উঠে আসছে, 18ই জানুয়ারি। তাদের আশঙ্কা এই সময়ের পর আওয়ামী লীগের সংগঠিত অংশ রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে। কারণ ওই সময়ের মধ্যে আন্তর্জাতিক মহলের অবস্থান অনেকটা পরিষ্কার হয়ে যাবে। যদি আওয়ামী লীগ দেখে যে পশ্চিমা দেশগুলো সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে না, তাহলে তারা এটাকে সুযোগ হিসেবে নিতে পারে। এই আশঙ্কার কারণেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ভেতরে ভয় বাড়ছে। তারা জানে একবার বড় সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। সরকারের মিত্ররাও একজোট নেই।
শুধু বিরোধীরা নয়, সরকারের নিজেদের শক্তিগুলোর মধ্যেও সমস্যা চলছে। ইসলামপন্থী 11 দলীয় জোটের ভেতরে জামায়াত ও চরমোনাই পীরের মধ্যে প্রকাশ্য টানাপোড়েন শুরু হয়ে গেছে। জামায়াত ইসলামী 190 আসনের দাবি নিয়ে অনড় অবস্থানে আছে, আর অন্য দলগুলো এটাকে একচেটিয়া দখলদারি হিসেবে দেখছে। এই বিরোধ গভীর হলে জোট ভেঙে যেতে পারে, আর জোট ভাঙলে সরকারের মাঠ পর্যায়ের সমর্থনও দুর্বল হয়ে যাবে। সবচেয়ে বড় যুদ্ধ আওয়ামী লীগের ভোট ব্যাংক। সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের নিয়ে। বিএনপি ও জামায়াত দুই পক্ষই এখন চেষ্টা করছে এই ভোটারদের নিজেদের দিকে টানতে, কারণ সবাই জানে এই 30 থেকে 35% ভোট যে পাবে সেই সরকার গঠন করবে। সরকার এখানে আটকে গেছে। এই ভোটারদের পুরোপুরি বাদ দিলে বিদেশি চাপ বাড়বে, আর সুযোগ দিলে নিজেদের মিত্রদের ক্ষোভ বাড়বে। এই বাস্তবতায় ডক্টর ইউনূসের সরকার এখন এক প্রকৃত রাজনৈতিক সংকটে দাঁড়িয়ে আছে। একদিকে পশ্চিমা শক্তির ক্রমবর্ধমান চাপ, আরেকদিকে রাজপথে অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা। তার উপরে সরকার সমর্থিত জোটের ভেতরের ফাটল, সব মিলিয়ে সরকার 3 দিক থেকে চাপে। এই নির্বাচন শুধু ক্ষমতা নির্ধারণের একটি প্রক্রিয়া নয়, এটি ডক্টর ইউনূস সরকারের জন্য বিশ্বাসযোগ্যতার একটি বড় পরীক্ষা। যুক্তরাজ্য ভিত্তিক একজন মানবাধিকার আইনজীবী, তার নাম হচ্ছে ব্যারিস্টার MR খান, তিনি একটি বিস্ফোরক দাবি করেছেন, বলতে পারেন বোমা ফাটিয়েছেন। আমার মনে হয় একটি বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি, সেটি নিয়ে আজকে কথা বলবো। ব্যারিস্টার MR খান বলেছেন, গত বছর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, মানে গত বছরের 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ICT থেকে, ট্রাইব্যুনাল থেকে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ এবং ভিত্তিহীন। মিস্টার খান স্পষ্ট ভাষায় বলেছেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে এই রায় মোটেই টেকসই নয়। কেন এমন কথা বললেন তিনি? এর আইনি ভিত্তি কি, কিংবা তার যুক্তিগুলো কি? MR খানের এই চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলবে, কিংবা তার কথাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ? এমনিতেই তো আপনারা জানেন যে একটা প্রবল সমালোচনা আছে, এই আদালতের এই বিচার করবার এখতিয়ারই নেই। এটি নিয়ে আমরা একটি কন্টেন্টও করেছি। যতই অধ্যাদেশ বা আইন কানুন যত কিছুই বদলানো হোক না কেন, স্বয়ং আদালতেই যেখানে বিশাল প্রশ্নের মুখে, সেখানে ব্যারিস্টার খান এই রায়কে, মানে মৃত্যুদণ্ডের রায়কে পুরোপুরি তুড়ি দিয়ে উড়িয়ে ফেলেছেন। সঙ্গে আদালতের কর্মকাণ্ড নিয়েও তিনি আইনি প্রশ্ন তুলেছেন। এ সম্পর্কে আসলে এখানে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লয়ার মিস্টার খান prepared the submission independently, enclosing annexes with evidence of riotous violence. The document has circulated among legal circles and Hasina supporters, potentially fueling calls for international scrutiny of Bangladesh judicial processes under the interim government. As of now, the ICTBD and interim authorities have no responded to the submission. পুরো প্রতিবেদনটি ইংরেজিতে, তার সামান্য একটু অংশ আপনাদের শোনালাম। যেটুকু পড়লাম তার সহজ বাংলা অনেকটা এরকম যে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী মিস্টার খান স্বাধীনভাবে এই সাবমিশনটি করেছেন। দাঙ্গাবাজদের সহিংসতার প্রমাণ সহ বেশ কিছু সংযুক্তি তিনি এখানে জুড়ে দিয়েছেন। যে ডকুমেন্টটি তিনি হাজির করেছেন সেটা আইনি মহল এবং হাসিনা সমর্থকদের মধ্যে প্রচার করা হয়েছে, এবং এটি অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার আন্তর্জাতিক তদন্তের আহ্বান উস্কে দিতে পারে, যে ইন্টারন্যাশনাল স্ক্রুটিনির কথা যেটি বলা হয়েছে। অর্থাৎ এটি একটি ডিমান্ড তৈরি করতে পারে যে এটি আসলে তদন্ত করে দেখা দরকার, খতিয়ে দেখা দরকার। তবে এখন পর্যন্ত ICTBDর তরফ থেকে বা অন্তর্বর্তী কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চলুন এ সম্পর্কে আর একটু বিস্তারিত জানতে চেষ্টা করি আমরা। ব্যারিস্টার MR খান যুক্তি দিয়েছেন, 2024 সালের জুলাই আগস্ট দাঙ্গার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার প্রশাসনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক বা দেশীয় আইন অনুসারে বহাল রাখা যাবে না, অর্থাৎ এটি টিকবে না, এটি তিনি বলছেন। তিনি এই রায়কে ন্যায় বিচারের অপব্যবহারের একটি ধ্রুপদী উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন বা ব্যাখ্যা করেছেন। রোম সংবিধি, রোম স্ট্যাটিউট এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিভিন্ন নজিরের উপর ভিত্তি করে তিনি এই প্রতিবেদনে যুক্তি দিয়েছেন
যে ঘটনাগুলো ঘটেছে, বেসামরিক নাগরিকদের উপর একটি পদ্ধতিগত আক্রমণের পরিবর্তে প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল। অর্থাৎ 2024-এর জুলাই আগস্টে যেই ঘটনাগুলো ঘটেছিল সেটিকে তিনি বলছেন প্রতিক্রিয়াশীল দাঙ্গা নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সেটি। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে জুলাই আন্দোলন এবং জুলাই সন্ত্রাস বা জুলাই দাঙ্গা এরকম দুটি পৃথক বয়ান কিন্তু সামনে এসেছে। এটা দুই পক্ষ থেকে এসেছে। এখন এই দুই বয়ানের কোন পক্ষে কত শতাংশ সমর্থন বা কোনটি সঠিক সেই বিশ্লেষণ, সেই ব্যাখ্যা করা আমার এই কন্টেন্টের উদ্দেশ্য নয়। আমি আপনাদের সামনে, এমনকি সদাশয় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনেও ব্যারিস্টার MR খানের বিশ্লেষণটি তুলে ধরতে চাই বা তুলে ধরছি, যাতে এই ভিন্ন মত যদি এটিকে মনে করা হয় তাহলে এর পক্ষে বা বিপক্ষে একটি সুচিন্তিত মতামত পাওয়া যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। তাহলে এটা নিয়ে যে সন্দেহ, সংশয় মানুষের মধ্যে তৈরি হয়েছে বা আরো হতে পারে, সেটি ক্ষান্ত হবে, শেষ হবে, বিরতি করবে। MR খান জোর দিয়ে বলেছেন 2010 সাল থেকে রোম সংবিধিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে অবশ্যই তার অভ্যন্তরীণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ICTA 1973-এর অনুচ্ছেদ 7-এর অধীনে আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। তিনি বলেছেন, রোম সংবিধির 7 অনুচ্ছেদের অধীনে মানবতা বিরোধী অপরাধের জন্য প্রয়োজনীয় 4টি ক্রমবর্ধমান উপাদানের রূপরেখা দাখিল করা হয়েছে। মানে তিনি যে প্রতিবেদন করেছেন সেখানে হয়তো তিনি এটি দাখিল করেছেন। এর অন্যতম একটি হচ্ছে আক্রমণ, যা অবশ্যই ব্যাপক বা পদ্ধতিগত হতে হবে, বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিচালিত এবং রাষ্ট্র বা সাংগঠনিক নীতি অনুসারে। আইনের কথা একটু কাঠখোট্টাই মনে হয় আমার কাছেও। খান যুক্তি দিয়েছেন সরকারের প্রতিক্রিয়া আক্রমণ ছিল না, মানে শেখ হাসিনা সরকারের যে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল সেটিকে তিনি আক্রমণ বলছেন না। কি বলছেন? বরং সহিংস দাঙ্গার প্রতি প্রতিক্রিয়াশীল প্রতিক্রিয়া ছিল এটি। তিনি বিক্ষোভ সমন্বয়কারী এবং তাদের মিত্রদের স্বীকারোক্তি উদ্ধৃত করেছেন এবং দাঙ্গাবাজদের দ্বারা সংগঠিত নৃশংসতার ছবি সংযুক্ত করেছেন এই প্রতিবেদনের সাথে। এগুলোতে পুলিশ অফিসারদের হত্যার পর যে করা হয়েছে সেই সব ছবি বা বক্তব্য, মেট্রো রেলে আগুন দেওয়া, বিটিভি ভবনের মতো KPI অবকাঠামো ধ্বংস করার কথা স্বীকার করা হয়েছে। এ সম্পর্কে আপনারাও জানেন, আমরাও জানি, গণমাধ্যমে এগুলো উঠে এসেছে। মিস্টার খান বলছেন, সংগঠিত কর্মকাণ্ডই স্পষ্টভাবে প্রমাণ করে তথাকথিত বিক্ষোভ আসলে একটি সহিংস দাঙ্গা ছিল, শান্তিপূর্ণ আন্দোলন ছিল না। খান বলেছেন, সংঘর্ষে জড়িত দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত ভুক্তভোগীরা আন্তর্জাতিক আইনের অধীনে বেসামরিক হিসেবে যোগ্য নন। জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকল ও এর 51-এর 3 অনুচ্ছেদ উদ্ধৃত করে তিনি বলেছেন, বেসামরিক ব্যক্তিরা এই প্রোটোকল দ্বারা প্রদত্ত সুরক্ষা ভোগ করবে যদি না এবং যতক্ষণ না তারা সরাসরি সংঘর্ষে অংশ নেয়। প্রতিবেদনের সংঘর্ষগুলোকে স্বতঃস্ফূর্ত এবং বিশৃঙ্খল বলে অভিহিত করা হয়েছে। নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ফৌজদারি কার্যবিধি কোড এবং পুলিশ বিধিমালার মতো দেশীয় আইনের অধীনে কাজ করেছিল, এটি তিনি বলছেন। মিস্টার খান আন্তর্জাতিক নজির এবং আইনশাস্ত্রের উপর ভিত্তি করেও তার বিশ্লেষণ তুলনা করেছেন, হাজির করেছেন। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত ICC, প্রাক্তন যুগোস্লাভিয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICTY এবং রুয়ান্ডার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ICTR এই দুটো থেকে মামলা আইনের সাথে তার যুক্তি তুলে ধরেছেন। মানে এই দুটো সংক্রান্ত যে মামলা সেখান থেকেও আইনের সাথে তার যুক্তিগুলো তিনি তুলে ধরেছেন। তিনি ICCর কেনিয়া অনুমোদন সিদ্ধান্ত 2010 উল্লেখ করেছেন। একইভাবে ICTY এর প্রসিকিউটর বনাম তাদিজ 1999 এবং প্রসিকিউটর বনাম ব্লাস্কিক 2000 সাল উল্লেখ করা হচ্ছে। মামলাগুলো উদ্ধৃত করে দেখিয়েছেন সহিংস কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা বেসামরিক মর্যাদা হারান। জুলাই আগস্টের রোম সংবিধির উপাদানগুলোর বিরুদ্ধে এই ঘটনাগুলোর মূল্যায়ন করে একটি তুলনামূলক সারণীও তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং স্থির সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কোনো উপাদানই পূরণ হয়নি। অর্থাৎ জুলাই আগস্টে যেভাবে এই যে তুলনা করা হয়েছে কোনো উপাদানই তাতে পূর্ণ হয়নি। তিনি হংকং বিক্ষোভ 2019, 2020 এবং মার্কিন নাগরিক জর্জ ফ্লয়েড বিক্ষোভ, জর্জ ফ্লয়েডের কথা আপনাদের মনে আছে, 2020-এর ঘটনা, ওই ঘটনার মতো, ওই বিক্ষোভের মতো বিশ্বব্যাপী আরো যে উদাহরণ আছে, উদাহরণগুলোর দিকেও তিনি ইঙ্গিত করেছেন, যেখানে হতাহতের ঘটনা এবং অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সত্ত্বেও, আপনারা জানেন ফ্লয়েডের ঘটনায় কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, হতাহত কেমন হয়েছিল।
এই বল প্রয়োগের অভিযোগ সত্ত্বেও কোনো আন্তর্জাতিক সংস্থা এগুলোকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ করেনি, বলছেন ব্যারিস্টার এম আর খান। খান জোর দিয়ে বলেছেন, দাঙ্গা নিয়ন্ত্রণ এমনকি মারাত্মক হলেও আন্তর্জাতিক ফৌজদারি আইনের পরিবর্তে তা দেশীয় মানবাধিকার আইনের আওতায় পড়ে। এসব যুক্তির আলোকেই তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে অবৈধ, বানোয়াট এবং ভিত্তিহীন হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, প্রতিষ্ঠিত নজিরের ভিত্তিতে আইসিসির সামনে মামলাটি উত্থাপন করা হলে এটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে বা বাতিল হয়ে যাবে, মানে কোয়াশমেন্ট যেটিকে আমরা বলি। অভ্যন্তরীণ পর্যালোচনার জন্য সম্ভাব্য মানবাধিকার উদ্বেগ স্বীকার করে মিস্টার খান বলেছেন, ঘটনাগুলো অভ্যন্তরীণ সহিংসতা, অস্থিরতা এবং জনতার সহিংসতা কোনো পরিকল্পিত প্রচারণা নয়। মিস্টার খানের এই প্রতিবেদন সাবমিশনের ফলে শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি বিডির যে রায় তা আবারও জাতীয় এবং আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে কিনা এই প্রশ্ন অনেকে তুলছেন বা তুলতে পারেন। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি করতে চাই, তা হলো মিস্টার খান যে যুক্তিগুলো তুলে ধরেছেন এর আলোকে বা তার দাবির ভিত্তিতে কি আন্তর্জাতিক পর্যায়ে এই রায়কে চ্যালেঞ্জ করা যাবে? যদি করা যায় সেটা কে করবে? আওয়ামী লীগ কি করবে? কিংবা আওয়ামী লীগের পক্ষে অন্য কেউ, তৃতীয় কোনো পক্ষ? আবার এই বক্তব্য সরকার কিভাবে নিচ্ছে, তারাই সম্পর্কে কি বলবে? আইসিটি বিডি বা কি পদক্ষেপ নেবে মিস্টার খানের যুক্তিগুলোকে খণ্ডন করবার জন্য? তারা করবে কিনা, তারা এটিকে খণ্ডন করবার মতো উপযুক্ত মনে করবে কিনা, এটি অ্যাবসলিউটলি তাদের এখতিয়ার। তবে আমি মনে করি সরকারের সংশ্লিষ্ট পক্ষ থেকে বিষয়টি নিয়ে যদি একটি মতামত উপস্থাপন করা হয় তাহলে এই ধরনের অত্যন্ত স্পর্শকাতর, অত্যন্ত সংবেদনশীল বিষয় সহজেই এর কি বলবো এটি ক্ষান্ত হবে, এটি নিয়ে তর্ক বিতর্ক থামবে। কারণ আমরা আইনের মানুষ নই, আইনত ব্যাখ্যা জানি না। যারা জানেন তারা এটি নিয়ে মুখ খুললে আমার মনে হয় সকলের সংশয় নিরসন হতে পারে। যাই হোক, শেষের দিকে চলে এসেছি। সর্বোপরি একটা জিনিস দেখতে চাই যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে যুক্তিগুলো এতক্ষণ আমি কতটা বুঝলাম না সেটা বিষয় নয়, মিস্টার খান যে যুক্তিগুলো তুলে ধরেছেন এবং যে আলোচনার অবতারণা তিনি করেছেন তার আসলে প্রভাব কি হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।